আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প মাতৃত্ব। গল্পটি তাহলে শুরু করি। অফিসে যখন থাকে ব্যস্ততার মধ্যেই কেটে যায় ঐশীর। খুবই মিশুকি এবং কর্মঠ ও। ফলে অফিসে 10টা-5টা যে কিভাবে কেটে যায় ও বুঝতেই পারে না। যত অসুবিধা হতো বাড়িতে ফিরে আসার পর। যদিও এটা অনেকের কাছে কোনো অসুবিধেই নয়, কিন্তু এই একাকিত্বে ঐশীর সময় যেন কিছুতেই কাটতে চাইতো না। ওর মানসিক গঠনটা এমনই। আজকাল ঘরে বসেই বিনোদনের এত উপকরণ পাওয়া যায়, তাতে সত্যি সময় কাটানোটা কোনো ব্যাপারই না। টিভিতে একটার পর একটা সিরিয়াল যেমন আছে, তেমনি বই পড়া, গান শোনা, নেট সার্ফ ইত্যাদির মতো হাজারো একটা পথ রয়েছে। কিন্তু ঐশীর মতো যাদের রক্ত মাংসের মানুষের সাহচর্য ছাড়া চলে না, তাদের পক্ষে এতে একটু সমস্যা হওয়ারই কথা। কি আর করা যাবে? কথায় বলে না, ভগবান সবাইকে সব কিছু দেন না। আমাদের জীবনে এমন অনেক কিছুই আছে যার পাওয়া বা না পাওয়া সত্যি আমাদের হাতে নেই। চাই বা না চাই, সেসব ক্ষেত্রে ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায়ই থাকে না। প্রকৃতি যদি বাদ সাধে, মানুষের আর কি সাধ্য তাকে জয় করার? অবশ্য এটাও ঠিক, বিজ্ঞানের অগ্রগতির যুগে মানুষ এমন অনেক অসাধ্যই সাধন করেছে, যা আগে হয়তো অসম্ভব বলেই মনে করা হতো। বিষয়টা হলো, বিজ্ঞান যেখানে বা যখন ব্যর্থ হয়, তখন আর মানুষের কিছুই করার থাকে না। আর তখনই ভাগ্যের দোহাই দিয়েই তাকে একটা সান্ত্বনার পথ খুঁজে নিতে হয়, অথবা কোনো বিকল্পের সন্ধানে বেরিয়ে পড়তে হয়। আর এর কোনোটাই যদি না ঘটে, তখন নীরবে যন্ত্রণাটাই সহ্য করতে হয় বা তা মেনে নিতে হয়। ঐশীদের 10 বছরের দাম্পত্যে এমনিতে কোনো অশান্তিই নেই। খুবই সুখী পরিবার। সুমনের সাথে ওর এত মিলমিশ যে তাতে কোনো রকম বিবাদ বিসম্বাদের প্রবেশাধিকার থাকতে পারে না। যদিও পেশাগত কারণে সুমনকে একটু বেশি সময়ই ঘরের বাইরে কাটাতে হয়, ঐশীর তাতে বিন্দুমাত্র ক্ষোভ নেই। কারণ স্বামী হিসেবে সুমন ওর কাছে একেবারেই পারফেক্ট। ওদের সুখের সংসারে মাতৃত্বের স্বাদ পাওয়াটাই ঐশীর একমাত্র বাড়তি চাহিদা ছিল। অনেক চেষ্টার পরেও গর্ভধারণ যখন স্বপ্নই থেকে গেল, ঐশী সেটাকে এক প্রকার মেনেই নিল। বিকল্পের সন্ধান যে একেবারে করেনি তা কিন্তু নয়, কিন্তু সেখানে আশানুরূপ কোনো ফল ওর কপালে জোটেনি। ওদের বাড়িতে বছর 2 ধরে যে ভদ্রমহিলা রান্নার কাজ করেন, বাসন্তী, সে ঐশীরই সমবয়সী, খুবই বিশ্বস্ত, ব্যবহারটাও অমায়িক। বাসন্তী প্রতিদিনই সন্ধেবেলায় ওর বছর 6-এর একমাত্র ছেলেটাকে সাথে নিয়েই কাজে আসে। এতে ওর নিজের সুবিধে তো হয়ই, ঐশীর সময়টাও খুব আনন্দের মধ্যে কেটে যায়। মানসিকভাবে ও বেশ তরতাজা থাকে তখন। এই 2 বছর সময়ে ছেলেটাও এত আপন হয়ে গেছে ঐশীর যে কোনো দিন যদি ওর মা কোনো কারণে না আসতে পারে, ও বাড়িতে বায়না করতে শুরু করে দেয় এখানে আসার জন্য। করবে নাই বা কেন? টিনটিন এই নামেই ঐশী ওকে ডাকে। যখন এই বাড়িতে প্রথম আসে, তখন তো ও আরও ছোট, সবে 4। ফলত ওদের দুজনের মধ্যের বন্ধনটা এই 2 বছর সময়কালে অনেক গভীর হওয়ার সুযোগ পেয়েছে। নারীর বন্ধনের থেকে যা কোনো অংশেই কম নয়। টিনটিনকে দেখলে অবশ্য ভালো না বেশিও পারা যায় না। নাদুস নুদুস গড়ন, গুছিয়ে কথা বলার ক্ষমতা, এই সব কিছু নিয়েই ওর আকর্ষণ। ঐশীর বাড়িতে এসে টিনটিন খেলাধুলা খাওয়া দাওয়া তো করেই, প্রতিদিন নিয়ম করে ওকে পড়তে বসানোটাও ঐশীর এখন একটা অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অফিস থেকে ফেরার পথেও কিছু না কিছু আনে বাচ্চাটার জন্যে, কোনো দিন খেলনা তো কোনো দিন আবার খাবার দাবার। ঐশী যে আন্তরিক ভালোবাসা দিয়ে টিনটিনের সাথে মেলামেশা করে, সেটা তো ও সচেতন এবং স্বতঃস্ফূর্তভাবেই করে। কারণ এই শিশুটির মাধ্যমেই তো ও মাতৃত্বের চাহিদাটা পূরণ করতে পারে। কিন্তু ওইটুকু দুধের শিশু যখন হঠাৎ করে ঐশীকে জড়িয়ে ধরে
আপন খেয়ালেই ওকে মা বলে ডেকে ওঠে, তখন কি সেটা বিস্ময়কর মনে হয় না? তখন কি মনে হয় না যে শিশুরাও বোঝে বড়দের ভালোবাসার গভীরতা? যে মুহূর্তে টিনটিন বলে উঠেছিল, মা আমার খিদে পেয়েছে, ঐশীর যে তখন কি আনন্দটাই হয়েছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। আনন্দে ঐশী তো প্রায় কেঁদেই ফেলেছিল। যে ডাকটুকুর জন্য ঐশী এতদিন মনে প্রাণে আকুল ছিল, সেই দিন থেকে টিনটিনই তা মিটিয়ে দিয়েছে। এই প্রাপ্তিটা তাই সত্যি অমূল্য ঐশীর কাছে। টিনটিনের বয়স এখন 6। এবার তো ওকে একটা স্কুলেও দিতে হবে। একটা স্থানীয় স্কুলে ভর্তি করাবে বলে মনস্থ করল বাসন্তী। সেখানকার ভর্তির নিয়মকানুন, পয়সাকড়ির ব্যাপারে সব খোঁজ খবরও ইতিমধ্যে নিয়ে এসেছে। খরচটা একটু বেশি হলেও স্কুলটা কিন্তু খুব ভালো, বাচ্চাদের প্রতি বেশ যত্নশীল। কিন্তু সমস্যাটা তো সামর্থ্যের। ও কি তা চালাতে পারবে? সাধ থাকলেও সাধ্য যে কম। এইসব চিন্তাভাবনাই গত কয়েকদিন ধরে করছে বাসন্তী। একসময় ভাবল, ভর্তি তো করে দিই কোনো রকমে ধার দেনা করে, তারপর না হয় দেখা যাবে। আর একান্তই যদি না পারি, পরে তো ছাড়িয়ে নিয়ে আসা যাবে। বৌদি, একটা কথা বলবো? বাসন্তী একদিন ঐশীকে সাহস করে জিজ্ঞেস করেই বসল। হ্যাঁ বলো না। না, বলছিলাম ছেলেটাকে তো এবার স্কুলে দেব ভেবেছি। তা আমাদের পাড়ায় বড় রাস্তার মোড়ে যে স্কুলটা আছে, সেখানে ভর্তি করাতে গেলে বইপত্তর, স্কুল ড্রেস, মাইনে এইসব নিয়ে তো প্রথমেই 3,000 টাকার মতো লাগবে। তুমি যদি একটু ধার দিয়ে মাসে মাসে কাটিয়ে নিতে, তাহলে খুব ভালো হতো। তা এত ইতস্তত করছো কেন? আমি দিয়ে দেব। তবে তবে কি বৌদি? আমি তোমায় কথা দিচ্ছি, 1 বছরের মধ্যে তোমার টাকা আমি শোধ করে দেব। তোমার কোনো চিন্তা করতে হবে না। শোনো বাসন্তী, টিনটিন স্কুলে ভর্তি হবে, এ তো খুবই আনন্দের খবর। ওর ভর্তির টাকাটা অবশ্যই আমি দেব। কিছুক্ষণ চুপ থেকে ঐশী আরও বলল, তবে ধার হিসেবে নয় কিন্তু, এবং শুধু এইবারের জন্যেও না। এখন থেকে টিনটিনের পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব আমার। যা খরচ হবে আমাকে জানাবে, আমিই দিয়ে দেব। মনে থাকবে তো? আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে গৌতম নারায়ণ দেব, পাঠে জয়তী। ধন্যবাদ।